morning, my dear students. I hope you are all well. Today, I will discuss kinds of sentence. Follow me. Let us start. Sentence: a group of words that express a complete sense is called sentence. একটি বা একটি বেশি শব্দ বা ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। অ্যাস আই অ্যাম এ বয়, আমি একটি বালক বা আমি একটি ছেলে। শি ইজ মাই মাদার, তিনি হন আমার মা। তাহলে এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, ওয়ার্ডগুলো ব্যাকরণের নিয়ম অনুসারে পরপর বসেছে। তাহলে ব্যাকরণের নিয়ম অনুসারে ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখতে হবে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তবেই একটি সেন্টেন্স হবে। যেমন দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। 5 প্রকার সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার। অ্যাস, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স উক্তিমূলক বা বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু বলা হয় বা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল: বার্ডস, BIRDS, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে। তাহলে পাখিদের অভ্যাসটা এখানে উল্লেখ করা হয়েছে। দ্য কাউ ইজ এ জেন্টল অ্যানিমেল, গরু একটি শান্ত বা নিরীহ প্রাণী। গরুর স্বভাবটা কেমন? নিরীহ। তাহলে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? কোশ্চেন করা হলো, শেষে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ ওয়েল? তুমি সুস্থ আছো তো বা তুমি সুস্থ তো? এটাও প্রশ্ন করা হলো, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে আদেশ করা হয়, অনুরোধ করা হয়, উপদেশ বা পরামর্শ দেওয়া হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ: গো দেয়ার, গো দেয়ার, সেখানে যাও। আদেশ করা হলো। অনুরোধ: প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন, ভেতরে আসো। এটা অনুরোধের সুরে বলা হলো, প্লিজ কাম ইন। এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে প্রার্থনা করা হয় বা কামনা করা হয় তাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। এক্সাম্পল: মে গড bless you, bless you, may God bless you, ঈশ্বর তোমার কল্যাণ করুন বা মঙ্গল করুন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, আশীর্বাদ দিন। তাহলে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে এখানে প্রার্থনা করা হলো, মে আগে বসেছে, কেমন? নেক্সট, এক্সক্লামেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দিয়ে মনের হঠাৎ আবেগ, আনন্দ, দুঃখ, ঘৃণা প্রভৃতি প্রকাশ করা হয় সেই সেন্টেন্সকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সাম্পল: অ্যালাস, নোট অফ এক্সক্লামেশন, আবেগসূচক, সূচক, দাড়ি, মনে আবেগ প্রকাশ করা হলো। হি, নোট অফ এক্সক্লামেশন, আবেগসূচক, দাড়ি, মনে আবেগ প্রকাশ করা হলো। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু বলা হয় বা প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল:
is no more. হয় তিনি আর নেই, হয় তিনি আর নেই অর্থাৎ তিনি বেঁচে নেই। হি ইজ নো মোর, তিনি আর নেই। তাহলে এই অ্যালাস ওয়ার্ড দিয়ে মনের হঠাৎ আবেগ, এখানে দুঃখ প্রকাশ করা হচ্ছে। তারপরে নোট অফ এক্সক্লামেশন বসেছে, আবেগসূচক দাড়ি বসেছে। যেমন অ্যালাস ইজ নো মোর এক্সক্লামেটরি সেন্টেন্স। হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি মজা, আমরা ম্যাচ জিতেছি। এখানে মনের আবেগ, কি আবেগ প্রকাশ করছে? আনন্দ। তাহলে এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা জানলাম সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। বানানগুলো দেখতে হবে, এ ডবল এস ই আর টি আই ভি ই, অ্যাসার্টিভ সেন্টেন্স এস ই এন টি ই এন সি ই, অ্যাসার্টিভ সেন্টেন্স উক্তিমূলক বা বর্ণনামূলক বাক্য। নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স আই এন টি ই ডবল আর ও জি এ টি আই ভি ই, ইন্টারোগেটিভ সেন্টেন্স এস ই এন টি ই এন সি ই, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স আই এম পি ই আর এ টি আই ভি ই, ইম্পারেটিভ সেন্টেন্স ও আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। নাম্বার 4 অবজেক্টিভ সেন্টেন্স ও পি টি এ টি আই ভি ই, অবজেক্টিভ সেন্টেন্স কামনা বা প্রার্থনা সূচক বাক্য। নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্স ই এক্স সি এল এ এম এ টি ও আর ওয়াই, এক্সক্লামেটরি সেন্টেন্স এস ই এন টি ই এন সি ই, আবেগসূচক বাক্য। তাহলে এই 5 প্রকার সেন্টেন্স তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। কেমন? তোমরা ভালো করে পড়বে, শিখবে। এবার আমরা চলে যাব কম্প্রিহেনশন টেস্টে। এবার তোমরা গ্রামার বইয়ে 381 পেজ বের করো। নাম্বার 8 আমরা প্রথমে 381 পৃষ্ঠার 8 নম্বর কম্প্রিহেনশন টেস্ট পড়ব। বই দেখো, আর্লি রাইজিং ইজ গুড ফর দ্য মাইন্ড অ্যান্ড বডি। প্রাতকালে অর্থাৎ ভোরবেলায় ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে এবং মন গঠনের পক্ষে ভালো, অর্থাৎ দেহ মনের পক্ষে ভালো। দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ আর্লি রাইজিং ইজ দ্য গুড স্টার্ট ইট গিভস টু আওয়ার ডেইস ওয়ার্ক। ভোরবেলা ঘুম থেকে ওঠার সবচেয়ে সুবিধা হলো দিনের কাজ সুন্দরভাবে শুরু করা যায়। ইন দ্য মর্নিং আওয়ার্স দ্য মাইন্ড ইজ ফ্রেশ অ্যান্ড দেয়ার আর ফিউ সাউন্ডস অর আদার ডিস্ট্রাকশন। সকালবেলায় বা ভোরবেলায় বাতাস থাকে টাটকা এবং সামান্য শব্দ থাকে বা শব্দে আদৌ থাকে না কোনো রকম প্রতিবন্ধকতা বা অসুবিধা। সো দ্য ওয়ার্ক ডান অ্যাট দ্যাট টাইম ইজ জেনারেলি ওয়েল ডান। তাই সেই সময় যদি কোনো কাজ শুরু করা হয় তাহলে সেই কাজটা সুন্দরভাবে করা যায়। বিসাইডস অ্যান আর্লি রাইজার অলসো ফাইন্ডস টাইম টু ডু সাম এক্সারসাইজ ইন দ্য ফ্রেশ মর্নিং এয়ার। এছাড়াও যে ভোরবেলা ওঠে সে টাটকা বাতাসে কিছু ব্যায়াম করার সুযোগও সে পেয়ে থাকে। ইটস সাপ্রেসিং উইথ দ্য ফান্ড অফ এনার্জি। ইহা তাকে সরবরাহ করে প্রচণ্ড শক্তি বা মেলা শক্তি তাকে সরবরাহ করে। অ্যান আর্লি রাইজার হ্যাজ প্লেন্টি অফ টাইম টু ডু হিজ ওয়ার্ক। যে ভোরবেলা ওঠে সে কাজ করার জন্য যথেষ্ট সময় পায়। হি অলসো ফাইন্ডস টাইম ফর রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন। সে বিশ্রামের জন্য এবং বিনোদনের জন্য সময় পায়। কোয়েশ্চেন নাম্বার এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। আমরা প্যাসেজটা পড়েছি, এবার হচ্ছিল প্যাসেজের সাহায্য নিয়ে আমরা প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ করব। প্রথমে দিয়েছে এ নম্বরে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ।
উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, উপরে যে অনুচ্ছেদটা দেওয়া আছে সেখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ আর্লি রাইজিং ইজ দ্য ড্যাশ। তাহলে এখানে কি হবে? দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ আর্লি রাইজিং ইজ দ্য গুড স্টার্ট। তাহলে ভোরবেলা ওঠার সবচেয়ে বড় সুবিধা হলো শুরুটা কোনো কাজের শুরুটা ভালো করে করা। ইট গিভস টু আওয়ার ডেজ ওয়ার্ক। তাহলে দিনের যে কাজকর্ম শুরু হয় সেটা সুন্দরভাবে শুরু হয়। দ্য ওয়ার্ক ডান ইন দ্য মর্নিং ইজ গুড বিকজ দেয়ার আর ফিউ সাউন্ডস অর আদার ডিস্ট্রাকশনস ইন দ্য মর্নিং আওয়ার্স। এটা আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি, ঠিক ওখান থেকেই তুলে দেওয়া হয়েছে এখানকার সেন্টেন্সটা। The work done in the morning is good because there are few dash or other dash। তাহলে ড্যাশে কি বসবে? বলছে যে ভোরবেলায় শব্দ বা আওয়াজ থাকে সামান্য বা আদৌ থাকে না, এবং অন্যান্য অসুবিধাগুলো বা সমস্যাগুলো থাকে না। তাহলে এখানে ড্যাশে সাউন্ড হবে ফিউ সাউন্ডস, তারপরে ড্যাশে হবে ডিস্ট্রাকশনস। ইন দ্য মর্নিং আওয়ার্স দ্য ড্যাশ ইজ অলসো ফ্রেশ। ভোরবেলায় কি টাটকা থাকে? বাতাস, এয়ার বসবে ড্যাশে। অ্যান আর্লি রাইজার ডাস ড্যাশ ইন দ্য ফ্রেশ মর্নিং এয়ার। যে ভোরবেলা ওঠে সে টাটকা বাতাসে কি করতে পারে? ব্যায়াম করতে পারে। সাম এক্সারসাইজ লিখতে হবে, কিংবা শুধু এক্সারসাইজ লেখা যেতে পারে। কেমন? একটা ড্যাশ আছে, একটি ওয়ার্ডও লেখা যেতে পারে, দুটি ওয়ার্ডও লেখা যেতে পারে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। বি নাম্বার, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। নাম্বার 1, ইজ গুড ফর অবলিক দ্য মাইন্ড অ্যান্ড বডি অবলিক আর্লি রাইজিং। তাহলে সাজাতে হবে। কিভাবে আমরা সাজাতে পারি? দেখো, আর্লি রাইজিং আছে, এটা প্রথমে বসবে 1 নম্বর। নেক্সট বসবে ইজ গুড ফর 2 নম্বর। 3 নম্বরে বসবে দ্য মাইন্ড অ্যান্ড বডি। আর্লি রাইজিং ইজ গুড ফর দ্য মাইন্ড অ্যান্ড বডি। তাহলে তোমরা ওখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার নিচে বসিয়ে নাও। আর্লি রাইজিং 1, ইজ গুড ফর 2, দ্য মাইন্ড অ্যান্ড বডি 3। তাহলে প্রথমে বসাবে আর্লি রাইজিং, তারপরে বসাবে ইজ গুড ফর, তারপরে বসাবে দ্য মাইন্ড অ্যান্ড বডি। তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। নাম্বার 2, আওয়ার্স অবলিক দ্য মাইন্ড ইজ ফ্রেশ অবলিক ইন দ্য মর্নিং। এখানে 3টা অংশ আছে, 3টা অংশকে গুছিয়ে নিতে হবে। দ্য মাইন্ড ইজ ফ্রেশ, নাম্বার 1 প্রথম অংশ বসবে। ইন দি মর্নিং সেকেন্ড পার্টে বসবে, দ্বিতীয় অংশ বসবে। আওয়ার্স তৃতীয় অংশ বসবে। দ্য মাইন্ড ইজ ফ্রেশ ইন দ্য মর্নিং আওয়ার্স। নাম্বার 3, হ্যাজ প্লেন্টি অফ অবলিক অ্যান আর্লি রাইজার অবলিক টাইম টু ডু অবলিক হিজ ওয়ার্ক। 4টা অংশ রয়েছে। তাহলে 1 নম্বর অংশে অ্যান আর্লি রাইজার, 2 নম্বর অংশে হ্যাজ প্লেন্টি অফ, 3 নম্বর অংশে টাইম টু ডু, 4 নম্বর অংশে হিজ ওয়ার্ক। এবার আমরা সাজিয়ে নিই। অ্যান আর্লি রাইজার হ্যাজ প্লেন্টি অফ টাইম টু ডু হিজ ওয়ার্ক। নাম্বার 4, the early morning oblique done in oblique is generally well oblique the work। এখানেও 4টা অংশ রয়েছে। the work নাম্বার 1 part, second part done in, third part the early morning, fourth part is generally well। এবার আমরা সাজাচ্ছি। the work done in the early morning is generally well। কেমন? নাম্বার 5, supplies
him, oblique fond of energy, oblique with a, oblique exercise। এখানেও চারটা অংশ রয়েছে। তাহলে প্রথম অংশে হবে এক্সারসাইজ, দ্বিতীয় অংশ হবে সাপ্লাই সিম, তৃতীয় অংশ হবে উইথ এ, চতুর্থ অংশ হবে ফান্ড অফ এনার্জি। তাহলে সাজিয়ে বলছি এক্সারসাইজ, সাপ্লাই সিম, উইথ এ ফান্ড অফ এনার্জি। তাহলে রিঅ্যারেঞ্জ করলাম আমরা। নেক্সট সি নাম্বার, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়ার অন উইথ দ্য ফলোইং ওয়ার্ড। নিচে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। নাম্বার ওয়ান, মাইন্ড। মাইন্ড শব্দ অর্থ হচ্ছে মন, তার মনটা শক্ত, হিজ মাইন্ড ইজ স্ট্রং বলতে পারি আমরা। নেক্সট গ্রেট। গ্রেট হচ্ছে মহান। গ্রেট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ এ গ্রেট রাইটার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন মহান লেখক। নাম্বার থ্রি, মর্নিং। মর্নিং হচ্ছে সকালবেলা, ভোরবেলা। শি কেম ইন দ্য মর্নিং, তিনি সকালে এসেছিলেন বা ভোরে এসেছিলেন। নাম্বার ফোর, ফ্রেশ, টাটকা। উই শুড ইট ফ্রেশ ফ্রুট, আমাদের টাটকা ফল খাওয়া উচিত বা ফ্রেশ ফুডও বলা চলে। নাম্বার ফাইভ, প্লেন্টি, প্রচুর। প্রচুর আমরা বলতে পারি বিনা হ্যাজ এ প্লেন্টি অফ ফুড, বিনার অনেক খাবার আছে। তাহলে আমরা এই প্যাসেজটা আলোচনা করে কোশ্চেনগুলো এবং তার উত্তর কি হবে সেটাও আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আসছি আমি 388, পেজ নাম্বার 388, নাম্বার 23। দেখো, once an English sailor became a long-held prisoner of war in a foreign country. একজন ইংরেজ নাবিক যুদ্ধে বন্দী হয়ে বিদেশি রাষ্ট্রে কারাগারে ছিলেন। when the war ended, যখন যুদ্ধ শেষ হলো, he came home, তিনি বাড়িতে ফিরে এলেন। তাহলে কোন দেশের নাবিক? ইংল্যান্ডের নাবিক। কিন্তু কেমন? তাহলে যুদ্ধে বন্দী হয়েছিলেন। তিনি কোথায় বন্দী অবস্থায় ছিলেন? অন্য দেশে বন্দী অবস্থায় ছিলেন। অনেকদিন তিনি জেলে ছিলেন। যুদ্ধ শেষে তিনি নিজের গৃহে ফিরে এলেন। হি কেম হোম, বাড়িতে ফিরে আসলেন, অর্থাৎ নিজের দেশে নিজের গৃহে তিনি ফিরে আসলেন। ওয়ান ডে হি ওয়েন্ট টু এ মার্কেট, একদিন তিনি বাজারে গেলেন। দেয়ার হি কেম অ্যাক্রস এ শপ অফ এ বার্ড সেলার, সেখানে তিনি পাখি বিক্রি হয় এমন দোকান তিনি দেখতে পেলেন। অর্থাৎ তিনি বাজারে এলেন, দেখলেন পাখি বিক্রি হচ্ছে। দ্য শপকিপার হ্যাড এ নাম্বার অফ কেজেস উইথ বার্ডস ইনসাইড, দোকানদার বাক্স বন্দি করে বা কেজ খাঁচা বন্দি করে বহু পাখি বিক্রি করছেন, বা অনেক খাঁচা ছিল, পাখি ভর্তি অনেক খাঁচা ছিল যা তিনি বিক্রি করছিলেন। দ্য সেলার বট অল দ্য কেজেস, যতগুলো দোকানে পাখির খাঁচা ছিল সবগুলো তিনি কিনে নিলেন। কে কিনলেন? সেই নাবিক দোকান থেকে সমস্ত খাঁচাবন্দি পাখি কিনে নিলেন। হি সেট দ্য বার্ডস ফ্রি, টেকিং ওয়ান কেজ আফটার অ্যানাদার, দোকানদার অবাক হয়ে দেখলেন যে সেই ব্যক্তি যিনি খাঁচাগুলো কিনেছেন তিনি একটি একটি করে খাঁচা খুলে সব পাখিকে ছেড়ে দিলেন। এটা অবাক হওয়ার বিষয়, কারণ পয়সা দিয়ে কিনেছে, সবাই পাখিগুলো পুষবে বলে নিয়ে যায় বাড়িতে, কিন্তু তিনি সেখানেই সব পাখিগুলোকে ছেড়ে দিলেন। কারণটা কি? কারণটা হলো তিনি দীর্ঘদিন বন্দি জীবন কাটিয়েছেন, তিনি বন্দি জীবনের দুঃখটা অনুভব করতে পেরেছেন। পাখিদেরকে খাঁচায় রাখা হয়েছে, তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, তাদের কষ্টটা তিনি উপলব্ধি করেছেন, তাই তাদেরকে মুক্ত করে দিলেন।
এবার কোশ্চেন দেখো, এ নাম্বার পুট এ টিক মার্ক টু দ্য tick mark to choose the correct one from the given alternative. নিচে দেওয়া আছে কতগুলো বিকল্প উত্তর, সঠিক উত্তরটার পাশে রাইট চিহ্ন দিতে বলছে। নাম্বার 1, সেলর মিন। সেলর শব্দ অর্থ কি? ফ্যাক্টরি ওয়ার্কার, কারখানার শ্রমিক, ড্রাইভার অফ এ কার, মোটর গাড়ির চালক, এ মেম্বার অফ দ্য শিপস ক্রু, জাহাজের চালকদের সদস্য, এ পাইলট, একজন বিমান চালক। তাহলে সেলর হবে নাবিক, সি নাম্বার অ্যান্সার হবে। এ মেম্বার অফ দ্য শিপস ক্রু, পাশের বক্সে টিক মার্ক করো, রাইট চিহ্ন দাও। নাম্বার 2, দ্য ওয়ার্ড প্রিজনার মিনস কনভিক্ট, ক্যাপটিভ, পুয়ার, ফরেনার। কনভিক্ট কয়েদি, ক্যাপটিভ বন্দি, পুয়ার দরিদ্র, ফরেনার বিদেশি। এটার উত্তর হবে ক্যাপটিভ, প্রিজনার ক্যাপটিভ, বি নাম্বার। বি নাম্বারের পাশে বক্স নেই, উপরে টিক মার্ক করে নাও। 3 নাম্বার, হেয়ার হোম রেফার্স টু, এখানে গৃহ বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ দেশ, দেশ উল্লেখ করেছে কিন্তু এখানে ফ্রান্স, ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, 4টা দেশের নাম আছে। তাহলে কোথাকার নাবিক ছিলেন? ইংলিশ সেলার বলেছে, তাহলে ইংল্যান্ড হচ্ছে হলো তার দেশ, ইংল্যান্ড সঠিক উত্তর হবে, ইংল্যান্ডের পাশে টিক মার্ক দেবে। নাম্বার 4, দ্য সেলার সেট দ্য বার্ডস ফ্রি বিকজ, নাবিকটি পাখিদেরকে মুক্ত করে দিয়েছিলেন কারণ। এ নাম্বার, হি ওয়ান্টেড টু পেট দেম, তিনি তাদেরকে পালতে চেয়েছিলেন। বি নাম্বার, হি ওয়ান্টেড টু শুট অ্যাট দেম, তিনি তাদেরকে গুলি করতে চেয়েছিলেন। সি নাম্বার, হি ওয়ান্টেড টু সি হাউ ফাস্ট দে কুড ফ্লাই, তিনি দেখতে চেয়েছেন তারা কত দ্রুত উঠতে পারে। এট ডি নাম্বার, হি হিমসেলফ হ্যাড টেস্টেড দ্য লাইফ অফ ক্যাপটিভিটি, তিনি বন্দি জীবন কেমন হয় তিনি সেটা বুঝেছিলেন। তিনি নিজে জেলে বন্দী ছিলেন, সেই কারাগারে তার কেমন লেগেছিল সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। খাঁচায় বন্দি পাখিদেরও কেমন লাগছে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তাহলে তিনি বন্দি জীবন উপলব্ধি করতে পেরেছিলেন। তাহলে এখানে হচ্ছে হলো হবে দ্য সেলর সেট দ্য বার্ডস ফ্রি বিকজ হি হিমসেলফ হ্যাড টেস্টেড দ্য লাইফ অফ ক্যাপটিভিটি, তিনি পাখিদেরকে মুক্ত করে দিয়েছিলেন কারণ তিনি বন্দি জীবন উপলব্ধি করতে পেরেছিলেন। তাহলে ডি নম্বর হবে সঠিক উত্তর। ডি নম্বরের পাশের বক্সে টিক মার্ক করবে, রাইট চিহ্ন দেবে। তাহলে দুটো প্যাসেজ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো, কম্প্রিহেনশন টেস্ট, তোমরা ভালো করে পড়বে। এরপরে তোমাদের রয়েছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন তো তোমাদের সিলেবাসে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার ওর থেকে যদি কিছু কমিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় তোমাদের একটু সুবিধা হবে। সেটা হচ্ছে হলো তোমাদেরকে একটু দাগিয়ে দেওয়া হবে, কেমন সেটা তোমাদেরকে সেন্ড করে দেওয়া হবে। আজকে এখানেই ক্লাস শেষ হচ্ছে, কেমন? এবার তোমরা বাড়িতে ভালো করে লেখাপড়া করবে, প্র্যাকটিস করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।